আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি সত্যি গর্বিত। আপনারা দেখলেন যে অধ্যাপক আচার্য সত্যেন্দ্রনাথ বসু কি কি কাজ করে গেছেন, তার যে বিজ্ঞানে যে অবদান সেটা কত সুদূর প্রসারী হয়েছে। আজকে এমন অবস্থায় আমরা এসেছি যে পৃথিবীতে কোনো ফিজিক্সের ডিপার্টমেন্ট বা গবেষণাগার নেই যেখানে প্রতি মুহূর্তে তার নাম উচ্চারিত হচ্ছে না। বোসন এই কথাটি সর্বক্ষণ সব ব্যাপারে লাগছে কাজে, ছাত্রীরা পড়ছে। এমনই এক বিশ্ববরেণ্য বিজ্ঞানী এই শহরেই ছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল তাকে আমার রিসার্চ গাইড হিসেবে পাওয়ার। সেই গল্পে আমি পরে আসব। আগে আপনারা ছবিটা দেখলেন, তাতে আপনাদের কাছে অনেক কিছু তথ্য পৌঁছেছে। আমি সেগুলো খুব একটা আর রিপিট করব না, যা যা বলা হয়নি সেগুলো একটু বলার চেষ্টা করব। ওনার 1894 সালের 1 জানুয়ারি জন্ম হয়েছিল। 1905 যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, আপনারা দেখেছেন, তখন ওর 11 বছর বয়স। সেটা ওকে খুবই উদ্বুদ্ধ করেছিল এবং সারা জীবন এই যে একটা তার মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল বা একটা রেজলিউশন যে আমাদের এই পরাধীনতাকে সরিয়ে স্বাধীন হতে হবে, এবং সেই স্বাধীন হলেই চলবে না, বিজ্ঞান চর্চা করতে হবে এবং বিজ্ঞান চর্চার মাধ্যমেই দেশকে গড়ে তুলতে হবে। পরে উনি যখন কলেজে উঠলেন তখন ওনার সঙ্গে আপনারা দেখেছেন ওনার গুরু হিসেবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে পেয়েছেন। সেই সময় প্রফুল্লচন্দ্র রায়ও তারও মধ্যে এই দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল যে বিজ্ঞানকে ব্যবহার করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং তার জন্য আপনারা জানেন বেঙ্গল কেমিক্যালস তৈরি করেছিলেন তিনি। তো সেই সময় তখন প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। মাঝে মাঝেই উনি ছাত্রদের নিয়ে মনুমেন্টের তলায় আলোচনায় বসতেন। সেখানে এই যে মহাযুদ্ধের যে নতুন নতুন খবর আসছে এবং তার বিশ্লেষণ সেগুলো করতেন। তার থেকে ওনার ছাত্রদের মধ্যেই বলা যেতে পারে, ছাত্রী বোধহয় খুব একটা তখন বেশি ছিল না, এরা দুভাগ হয়ে গেলেন। একটা ভাগ বললেন যে আমরা ডাইরেক্ট অ্যাকশনে নামবো, আরেকটা ভাগ হলো যার মধ্যে ছিলেন সত্যেন্দ্রনাথ, মেঘনাদ, এরা, তারা বললেন যে না, আমরা ডাইরেক্ট অ্যাকশনে নামবো না, আমরা বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশকে স্বাধীন করব এবং এগিয়ে নিয়ে যাব। খুব অল্প বয়স থেকেই ওর যে বিস্ময়কর প্রতিভা তার প্রমাণ পাওয়া গিয়েছিল। শুধু গণিত বা বিজ্ঞানেই নয়, সাহিত্যেও তার আগ্রহ ছিল অসীম। তিনি টেনিসনের ইন মেমোরিয়াম ও কালিদাসের মেঘদূত আগা গোড়া মুখস্থ বলতে পারতেন।
1908 সালে তার এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু চিকেন পক্স হওয়ার জন্য তিনি দিতে পারেননি। 1909 দেন, সেটা বিপরীতে হিত হলো। কারণ উনি যখন প্রেসিডেন্সি কোয়ার্টারে গেলেন তখন ওনার সহপাঠী হিসেবে তখন পেলেন মেঘনাদ সাহাকে, জ্ঞানচন্দ্র ঘোষকে, জ্ঞান মুখার্জিকে, নিখিল রঞ্জন সেনকে, এবং ওদের চেয়ে 1 বছর উপরে ছিলেন প্রশান্ত মহানবীশ, শিশির কুমার মিত্র ইত্যাদি। আর দেখলেন ওনাদের টিচার যারা পড়াতেন তার মধ্যে ছিলেন 2 আচার্য, জগদীশচন্দ্র বোস ও প্রফুল্লচন্দ্র রায়। এখনো বোধহয় এটা বললে অত্যুক্তি হবে না, এই যে 1909 ব্যাচ, এটা বোধহয় ক্যালকাটা ইউনিভার্সিটির সব থেকে কি বলবো ব্রিলিয়ান্ট ব্যাচ। এরপর এত ব্রিলিয়ান্ট একসঙ্গে বোধহয় আর হয়নি। এদের মধ্যে সত্যেন্দ্রনাথ, মেঘনাদ ও জ্ঞানচন্দ্র এরা বিশেষ করে খুবই বন্ধু হলেন এবং এই বন্ধুত্ব ওদের সারা জীবন থেকে গিয়েছিল। 1916 সালে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স তৈরি হলো, আপনারা দেখলেন। তখন ইংরেজরা এই ব্যাপারটাকে খুব ভালো চোখে দেখেনি। তারা চাইতো না যে ভারতীয়রা এত উচ্চ স্তরের বিজ্ঞান শিখুক, গবেষণা করুক, এসব জিনিস বিদেশে হবে, এখানে টেকনিশিয়ান তৈরি হবে যাতে ওদের কাজে লাগে। কিন্তু এরা এখানে বুঝে গেলেন, আশুতোষ এবং অন্যান্যরা, যে এইভাবে হবে না। তো তখন বিশেষ করে স্যার তারকনাথ পালিত আর স্যার রাসবিহারী ঘোষ এদের অনুদানে সায়েন্স কলেজ তৈরি হলো। এরা, আমি শুনেছি, আমি যে অঙ্কটা বলবো হয়তো ভুল হতে পারে, তখনকার কালে 20 লাখ টাকা করে দিয়েছিলেন। তখন কেমিস্ট্রির প্রফেসর হিসেবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এলেন, কিন্তু ফিজিক্সে কে আসবে? সিভি রামনকে স্যার আশুতোষ বললেন, কিন্তু উনি তখনও মনস্থির করতে পারেননি যে ওনার ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ ছেড়ে ইউনিভার্সিটিতে চলে আসবেন কিনা। দেবেন্দ্রনাথ বোস, দেবেন্দ্রমোহন বোস, আচার্য জগদীশচন্দ্র বোসের ভাইপো, তিনিও খুবই নামকরা বিজ্ঞানী ছিলেন। তিনি তখন জার্মানিতে গিয়ে এই প্রথম মহাযুদ্ধেতে ইন্টার্ন হয়ে গেলেন, তিনিও ফিরতে পারছেন না। তাহলে ফিজিক্সটা পড়াবে কে? তখন সত্যেন বোস, মেঘনাদ সাহা আর ওদের একজন সহপাঠী ছিলেন শৈলেন ঘোষ, যার সঙ্গে স্যার আশুতোষের খুব হৃদ্যতা ছিল। এরা ঠিক করলেন আমরাই পড়াবো বলে সাহস করে একদিন চলে গেলেন স্যার আশুতোষের ঘরে ইউনিভার্সিটিতে, গিয়ে বললেন এই ব্যাপার, আমরা এরকম করতে চাই। টু কাট এ লং স্টোরি শর্ট, স্যার আশুতোষ রাজি হয়ে গেলেন। সেখানে কিন্তু কেমিস্ট্রির থেকে আপত্তি উঠেছিল যে না না, এইসব ছোট ছেলে, এরা কোনোদিন এখনো কোনো রিসার্চই করেনি, এরা কি করে পড়াবে? তখন ওদের বন্ধু জ্ঞানচন্দ্র ঘোষ, যিনি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্র, তিনি ইতিমধ্যে একটা জগৎ বিখ্যাত কাজ করে ফেলেছেন স্ট্রং ইলেকট্রোলাইটসের উপর। তিনি মাস্টারমশাইকে বোঝালেন যে না না, সত্যেন, মেঘনাদ এরা সত্যি পারবে, এদের আপনি অপোজ করবেন না। সেইভাবে ওরাও ওদের আপত্তি তুলে নিলেন এবং সায়েন্স কলেজে 1917 সালে মেঘনাদ সাহা, সত্যেন বোস, শৈলেন ঘোষ আর আরেকজন জগৎ শেঠ বোধহয়, এদের অ্যাপয়েন্টমেন্ট হলো। কিন্তু এরা কি পড়াবেন? তখন এদের নিজেদের মধ্যে এরা ঠিক করে নিলেন
কে কোন সাবজেক্টটা ভালো করে পড়বে। সত্যেন বোস ওদের রিলেটিভিটি থিওরি বললেন আমি এটা শিখব, মেঘনাথ সাহা বললেন কোয়ান্টাম থিওরি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এগুলো আমি শিখব। এইভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। কিন্তু বইপত্র কোথায়? তোরা খুঁজে খুঁজে বার করলেন যে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে এক ভদ্রলোক, জার্মান ভদ্রলোক ছিলেন, পিজে ব্রুল। তার লাইব্রেরিতে অনেক কিছু জার্নাল আসে তখনও জার্মানি থেকে, এবং অনেক বই আছে। চলে গেলেন তার কাছে, তিনিও তাদের বই সব দিয়ে দিলেন। ইতিমধ্যে এরা জার্মান, ফ্রেঞ্চ সব শিখে ফেলেছেন। সব অরিজিনাল পেপার পড়ে তারা পড়াতে শুরু করলেন। কিন্তু ল্যাবরেটরি কোত্থেকে আসবে? শৈলেন ঘোষ খুব রিসোর্সফুল লোক ছিলেন। ইনি আশুতোষকে বললেন যে স্যার, কাশিম বাজারের মহারাজের একটা ল্যাবরেটরি আছে, সেখান থেকে যদি কিছু ইকুইপমেন্ট পাওয়া যায় ভালো হয়। উনি একদিন আশুতোষকে নিয়ে মহারাজার সঙ্গে দেখা করতে গেলেন, এবং ওরা আগে থেকেই ঠিক করে নিয়েছেন যে কিভাবে জিনিসটাকে সাজানো হবে। একটা ঘরে যাচ্ছেন, কি ও স্যার এই ইকুইপমেন্টটা লাগবে। তো এইভাবে ইকুইপমেন্ট লিস্ট হলো, মহারাজা সব দিয়ে দিলেন সায়েন্স কলেজে অন লোন। এখন যিনি এখনো বেঁচে আছেন মহারাজা, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বলে হ্যাঁ সেই লিস্ট আমার কাছে আছে, কিন্তু যন্ত্রপাতি কোনোদিন ফেরত নেওয়া হয়নি। এইভাবে ফিজিক্স ডিপার্টমেন্ট কলকাতা ইউনিভার্সিটি শুরু হলো। তারপর তো 1921 সালে ঢাকা ইউনিভার্সিটি তৈরি হলো। কেন তৈরি হলো না, 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, এবং তারপর 1911 সালে সেটা অ্যানাল্ড হয়ে যায়। এই যে অ্যানাল্ড হয়ে গেল, তখন ইংরেজরা বললে অ্যাজ এ কনসেশন, যে সমস্ত বিল্ডিং তখন তৈরি হয়েছিল গভর্নমেন্টের জন্য, এইটা একটা নতুন ইউনিভার্সিটি হবে। তো সেই ঢাকা ইউনিভার্সিটি শুরু হলো, এবং প্রথমেই সত্যেন বোস, জ্ঞানচন্দ্র ঘোষ এরা ওখানে জয়েন করলেন। পরে রমেশ মজুমদারও গিয়েছিলেন, আরো অনেকে। তো 1924 সালে আপনারা দেখলেন যে সেই বিখ্যাত কাজ উনি করলেন, কারণ কোয়ান্টাম থিওরিটা ঠিক বুঝতে পারছিলেন না। যে দুটো ফ্যাক্টর দেখালাম, একটা ক্লাসিক্যাল থিওরি থেকে আরেকটা কোয়ান্টাম থিওরি থেকে, উনি বললেন এটা তো লজিক্যালি ঠিক স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, পুরোটা কোয়ান্টাম থিওরি থেকে আনতে হবে। সেইটা করতে গিয়েই এই পুরো রেভলিউশনটা হয়ে গেল। এব্রাহাম পেয়াইস বলে একজন ভদ্র বিখ্যাত ফিজিসিস্ট, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম আইনস্টাইনের উপর, সাটল ইজ দ্য লর্ড। আইনস্টাইন নাকি বলতেন লর্ড ইজ সাটল বাট নট ম্যালিশিয়াস। তো সাটল ইজ দ্য লর্ড বলে ওর একটা সায়েন্টিফিক বায়োগ্রাফি, খুব বিখ্যাত বই লিখেছিলেন। তাতে এই যে ওল্ড কোয়ান্টাম থিওরি, অর্থাৎ প্ল্যাঙ্ক 1905 সালে, আইনস্টাইন 1913 সালে নিলস বোরের সেই বিখ্যাত অ্যাটমিক মডেল, এবং ফাইনালি 1924 সালে সত্যেন বোসের পেপার। উনি সত্যেন বোসের পেপারটা সম্বন্ধে বলছেন, দিস ওয়াজ দ্য লাস্ট শট ইন দ্য ডার্ক। তারপরই কোয়ান্টাম মেকানিক্স এসে গেল। আমি বলবো যে দিস ওয়াজ দ্য ফার্স্ট শট ইন দ্য ডার্ক টু ক্রিয়েট কোয়ান্টাম মেকানিক্স। কেন এই যে ইনডিস্টিংগুইশেবিলিটি অফ পার্টিকেলস এবং নতুন একটা পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, এইটাই থেকেই শুরু হলো
কোয়ান্টাম মেকানিক্স। কেন না, আগেই দেখেছি যে ইনডিস্টিংগুইশেবল হতে গেলে তাদের একটা ওয়েভ লাইক ক্যারেক্টার হবে। তো আইনস্টাইন যখন বোসের কাউন্টিং মেথডটা সাধারণ গ্যাস যা তাতে লাগালেন, তখন দেখলেন যেগুলোকে আমরা আগে একটা বলিনি, আগে আলোকে জানা ছিল একটা তরঙ্গের মতন জিনিস, সেটা ছড়িয়ে পড়ছে। আইনস্টাইন বললেন না, তার সঙ্গে সঙ্গে বুলেট লাইক জিনিসও যাচ্ছে, ফোটন, অর্থাৎ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এবার ম্যাটারে গ্যাস, অর্ডিনারি গ্যাস যার মলিকুলস অ্যান্ড অ্যাটমস হচ্ছে পার্টিকলস, বোস স্ট্যাটিস্টিক্স লাগিয়ে দেখা গেল তাদেরও একটা ওয়েভ নেচার আছে। সেইখান থেকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হলো এবং তার থেকেই বোস আইনস্টাইন কনডেনসেট এলো। এবং তখন প্রশ্ন উঠলো যে ম্যাটারের যদি, এবং বাই দ্য ওয়ে অ্যাক্সিডেন্টালি ডেভিসন এন্ড জার্মান বলে দুজন, তারা ইলেকট্রন ডিফ্রাকশন করতে করতে দেখলেন যে ইলেকট্রনেরও একটা ওয়েভ নেচার আছে। ওরা নোবেল প্রাইজও পেয়েছিলেন তাই জন্য। তখন প্রশ্নটা উঠল যে মেটেরিয়াল পার্টিকেলের যদি একটা তরঙ্গের মতন একটা চরিত্র থাকে, তাহলে সেই তরঙ্গের ইকুয়েশন অফ মোশনটা কি? পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন জানি, সেটা হচ্ছে নিউটনের ইকুয়েশন। কিন্তু নিউটনের ইকুয়েশন তো খাটবে না এখানে, কারণ এখানে তো একটা ওয়েভ লাইক একটা তরঙ্গের মতন ব্যাপার আছে। তখন শ্রোডিঙ্গার সেই বিখ্যাত ইকুয়েশনটা লিখে ফেললেন, সেই জন্ম হলো কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, এরপরে বলি যে এইটা যখন হচ্ছে, এই কাজটা যখন উনি করছেন, তখন ইউনিভার্সিটি থেকে উনি একটা চিঠি পেলেন যে ওকে যে কন্ডিশনে নিয়ে যাওয়া হয়েছিল 500 টাকা মাসে মাইনে, সেটা কেটে 400 টাকা করে দেওয়া হচ্ছে। উনি তো খেপে গেলেন, এই চিঠিপত্র শুরু করলেন ভাইস চ্যান্সেলরের সঙ্গে, হার্টগ বললেন দেখো আমি কি করব। উনি বললেন এটা বিট্রেল। হার্টগ বললেন যে ঠিকই, আমরা তোমাকে ওই কন্ডিশনে নিয়ে এসেছিলাম, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল এটাই হবে। কিন্তু এখন স্টেট গভর্নমেন্টের হাতে চলে গেছে, স্টেট গভর্নমেন্ট বলছে এই টাকা দিতে পারবো না। তা আমি তো বিপদে পড়ে গেছি, কি করব, তুমি একটু ধৈর্য ধরো, আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে। উনি না ছোড়ো বন্ধ বললেন না, আমি এই কন্ডিশন মানব না। তখন একটা বোস কমিটি তৈরি হলো, কারণ ওরাও ছাড়বেন না ওকে। ইতিমধ্যে আইনস্টাইনের সেই চিঠি এসে হাজির হলো, যেখানে উনি বলছেন যে তোমার কাজ কে আমি নিজে ট্রান্সলেট করে বার করেছি, আই কনসিডার ইট, মানে ইটস এ বিউটিফুল পিস অফ ওয়ার্ক। সেইটা দেখানোতে যে বোস কমিটি হলো, তারা ঠিক করলেন, আর উনি ডিমান্ড করছেন যে আমাকে পুরো মাইনে দিতে হবে, 2 বছর ছুটি দিতে হবে। সব শর্ত মেনে নিলেন, নিয়ে ওকে তখন কত 13,000 টাকা নাকি দিলেন। উনি ইউরোপে চলে গেলেন। সেখানে আপনারা গিয়ে দেখলেন যে ওনার খুব ইচ্ছে ছিল মাদাম কুরির কাছে প্রথমেই কাজ করেন, কেমিস্ট্রি শিখতে হবে। তো মাদাম কুরির সঙ্গে যখন উনি দেখা করতে গেলেন, কিভাবে দেখা করতে গেলেন, পল লঞ্জভিন বলে একজন বিখ্যাত ফিজিসিস্ট ছিলেন, প্রথমেই তার সঙ্গে ওনার আলাপ হয় সত্যেন বোসের। লঞ্জভিন ছিলেন মাদাম কুরির খুব বন্ধু। উনি বললেন আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি যাও এই চিঠি নিয়ে। সেই চিঠি নিয়ে হাজির হলেন সত্যেন বোস মাদাম কুরির কাছে। দেখলেন কালো ড্রেস পরে সেই বিখ্যাত ভদ্রমহিলা, যার ছবি উনি আগে দেখেছেন, বসে আছেন। যেতেই ইংরেজিতে বলতে শুরু করে দিলেন যে বাঙালিরা এখানে এসে খুব বিপদে পড়ে, ফ্রেঞ্চ না জানলে আমার ল্যাবরেটরিতে তো কাজ করা যাবে না, তুমি আগে ফ্রেঞ্চটা ভালো করে শিখে এসো, তারপর অবশ্যই তুমি যার কাছ থেকে চিঠি এনেছো আমি না বলতে পারবো না, তুমি এখানে কাজ করবে। সত্যেন বোস তখন ফ্লুয়েন্টলি ফ্রেঞ্চ বলেন, কিন্তু এত হতবাক হয়ে গেলেন যে একজন এত বিখ্যাত ব্যক্তি তার জিজ্ঞেস পর্যন্ত করলেন না যে আপনি ফ্রেঞ্চ জানেন কিনা, ধরে নিলেন জানেন না।
তো যাই হোক, উনি যে ধরনের মানুষ ছিলেন উনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তারপরে ওই মরিস ডি ব্রগলি, যে বিখ্যাত লুই ডি ব্রগলির বড় দাদা, ওরা ছিলেন ওখানকার বিরাট বড় লোক, ওদের সব এস্টেট ছিল, ঘোড়ার আস্তাবল ছিল। সে একটা ঘোড়ার আস্তাবলে প্রথম এক্স রে ক্রিস্টালোগ্রাফি ল্যাবরেটরি তৈরি করছেন। তখন সত্যেন বসু বললেন, এই তো মকা, আমাকে এটা শিখে নিতে হবে। ওনার সঙ্গে উনি জুড়ে গেলেন, গিয়ে এক্স রে ক্রিস্টালোগ্রাফিটাকে মাস্টার করলেন। তারপরে আবার ফিরে গিয়ে মাদাম কুরির কাছে কাজ করেছিলেন, করে তারপর আইনস্টাইনের কাছে যান পরের বছর। আইনস্টাইনের সঙ্গে যখন দেখা হলো, ইন দ্য মিন টাইম ওনার কাজ, ওর পেপার বেরিয়ে গেছে এবং ওনার দ্বিতীয় পেপার, সেকেন্ড পেপার লিখেছিলেন, সেটাও আইনস্টাইন ট্রান্সলেট করে বার করলেন। কিন্তু এইবারে একটা অন্যরকম ফুটনোট লিখলেন যে এই ব্যাপারটায় আমি বোসের সঙ্গে অ্যাগ্রি করতে পারলাম না। তাতে হলো কি, আর কেউ সেকেন্ড পেপারটা পড়লো না, এবং এটা সত্যেন বসুর চিরকালের দুঃখ থেকে গিয়েছিল যে এটা কি করলেন উনি। সাধারণত আজকাল কেউ পেপার লিখলে সেটা কোনো রেফারির কাছে যায়, এবং রেফারি যদি মনে করেন যে এই জিনিসটা ঠিক না, তাহলে এডিটরকে লেখেন, এডিটর তখন অথারকে বলেন যে এই আপত্তি উঠেছে, তুমি যদি এর সদুত্তর দিতে পারো তাহলে পেপার বেরোবে। উনি সেটা না করে অবজেকশনটা ছেপে দিলেন একদম। এই উদাহরণ আমি আর কোথাও দেখিনি। এটা যে কেন আইনস্টাইন করেছিলেন আমি বলতে পারবো না, কিন্তু এটাতে সত্যেন বোস খুবই ভেঙে পড়েছিলেন, এবং ওরা সামনাসামনিও অনেক বিতর্ক এটা নিয়ে হয়েছিল। আমি সেসব সায়েন্টিফিক বিতর্কের মধ্যে যাচ্ছি না, খালি একটা ছোট্ট কথা বলবো। এবং এটা ওনার পরিষ্কার লেখা আছে, এবং আমাকেও বলেছিলেন যে কোয়ান্টাম থিওরির এসেনশিয়াল ব্যাপারটা কি, মোদ্দা কথাটা কি, কেন এরকম হচ্ছে। একটা ইলেকট্রন ঘুরছে অ্যাটমে, কিন্তু রেডিয়েট করছে না। ক্লাসিক্যাল থিওরি বলছে যেহেতু ওটা অ্যাক্সেলারেট করছে, রেডিয়েট করছে না। তো উনি বললেন যে এর মানে হচ্ছে যখনই রেডিয়েশন এবং ম্যাটার ইন্টারঅ্যাক্ট করে, তখন আমাদের ক্লাসিক্যাল ধ্রুপদী বিজ্ঞান বলছে তারা সংস্পর্শে এলেই ইন্টারঅ্যাক্ট করবেই। আর কোয়ান্টাম থিওরির মূল কথা হচ্ছে যে তারা সংস্পর্শে এলেও না ইন্টারঅ্যাক্ট করার একটা প্রবাবিলিটি থাকবে, অর্থাৎ কিনা ফান্ডামেন্টাল প্রসেসগুলো র্যান্ডম হতেও পারে, নাও হতে পারে। আমার নিজের এখন ধারণা যে এইখানেই আইনস্টাইনের অবজেকশনটা ছিল, কারণ উনি চিরকাল বলে এসছেন এগেনস্ট কোয়ান্টাম থিওরি, গড ডাজ নট প্লে ডাইস। তখন নিলস বোর বলতেন, ফর হেভেন সেকস স্টপ টেলিং গড হোয়াট টু ডু। সত্যেন বোস সেটা করেননি। সত্যেন বোস যদি নিলস বোরদের সঙ্গে জয়েন করতেন, মেবি অন্য জিনিস হয়ে যেত, কিন্তু উনি বাঙালি ছিলেন, ওনার অন্যরকম একটা মনস্কতা ছিল। উনি গুরুর কথা মেনে নিয়ে ফিরে এলেন। ফিরে এসে তো দেখলেন দেশে কি কি কাজ করলেন, কেমিস্ট্রি এক্স রে ক্রিস্টালোগ্রাফি ল্যাবরেটরি, ক্রিস্টাল ম্যাগনেটিজমের ল্যাবরেটরি, কে.এস. কৃষ্ণনকে নিয়ে গেলেন, ক্রিস্টালোগ্রাফিতে কেদারেশ্বর ব্যানার্জিকে নিয়ে গেলেন। আর মোতাহার হোসেন বলে একজন ওখানে তখন ছিলেন, উনি বুঝতে পারলেন যে এই ছেলেটি স্ট্যাটিস্টিক্স পড়লে কাজে দেবে। তখন তাকে বললেন যে তোমাকে আমি যদি 9 মাসের পেড লিভ দিই, আর 3 মাস তুমি তো এমনি ছুটি পাবে, তাহলে তুমি কি স্ট্যাটিস্টিক্স শিখতে রাজি আছো? তিনি বলেছিলেন যে সুযোগ পেলে নিশ্চয়ই। তোমার তাহলে চলো তো আমার সঙ্গে। কলকাতায় নিয়ে এসে প্রশান্ত মহানবীশকে বললেন, এই দেখ, এ আমার ভাইয়ের মতন, একে 1 বছরের মধ্যে স্ট্যাটিস্টিক্স শিখিয়ে দে। এই যে শিখলেন, এই ফিরে গিয়ে মোতাহার হোসেন একজন বিখ্যাত বাংলাদেশের স্ট্যাটিস্টিশিয়ান হয়েছিলেন।
তো এইভাবে উনি ওখানে কাজ করেছিলেন। জার্মানিতে থাকাকালীন হারমান মার্ক বলে একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, এক্সপেরিমেন্টালিস্ট, এক্সরের, তার কাছেও বহুদিন কাজ করেছিলেন। উনি খুব হাতে নাতে যন্ত্রপাতি তৈরি করা এইটাতে খুব ইন্টারেস্টেড ছিলেন, শুধুই অঙ্ক কষতেন তা না। তারপর 1926 থেকে 44 উনি তো ঢাকায় এলেন, ঢাকায় এলে সেসব করলেন টরলেন। তো কেমিস্ট্রিতেও যে কাজ করেছিলেন সেখানে প্রতুলচন্দ্র রক্ষিত, তিনি জ্ঞানচন্দ্র ঘোষের ছাত্র ছিলেন, পরে এখানে প্রেসিডেন্সি কলেজের প্রফেসর ছিলেন। তিনি একটা বই লিখেছেন, সেই বইতে দেখা যায় যে কিভাবে দিনের পর দিন, একদিন আর দিন না, দিনের পর দিন সকাল থেকে রাত্রির অবধি ওনার সঙ্গে বসে অর্গানিক কেমিস্ট্রিতে কাজ করতেন এবং বুঝিয়ে দিতেন এটা কর ওটা কর, এবং তুই বলতে এবার তুই বাড়ি যা, আমি এগুলো দেখছি। আমার অদ্ভুত লাগছো যে ইনি একজন টিচার না আমার বন্ধু। তো অথচ ওনার নামটা কোনো পেপারে লিখতে দিতেন না, হি ওয়াজ নট ইন্টারেস্টেড। উনি জিনিসটা বোঝার চেষ্টা করতেন। তারপর তো 1945 আস্তে আস্তে ওখানে সিচুয়েশনটা একটু অন্যরকম হতে আরম্ভ করলো এবং রায়াট টায়াট লাগলো। শেষে তো উনি দেশে ফিরে এলেন। এখানে এসেও উনি এক্সরে ডিফ্র্যাক্টোমিটার তৈরি করা, ডিফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইজার তৈরি করা, থার্মোলুমিনেসেন্সে কাজ করা, এরকম বহু কাজ করেছেন। ওনার ছাত্ররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। কমলাক্ষ দাশগুপ্ত ছিলেন, এক্সরেতে ছিলেন, জগদীশ শর্মা ছিলেন থার্মোলুমিনেসেন্সে, হর্ষনাথ বোস, উনি পরে আইআইটি খড়গপুরে চলে গেলেন, উনিও ওর কাছে কাজ করেছেন। তারপরে যখন ট্রানজিস্টার বেরোলো 1950-এর দশকে, উনি হঠাৎ বললেন নেপাল থেকে স্ফ্যালারাইট জোগাড় কর। সেই স্ফ্যালারাইট থেকে জার্মেনিয়াম এক্সট্রাকশন করলেন। কি না এইটাই আমাদের কাজে লাগবে ভবিষ্যতে, সলিড স্টেট ফিজিক্স এবং সেমিকন্ডাক্টার্স করলে এটা করতে হবে। উনি করলেন, কিন্তু তারপর ভারতবর্ষে কেউ সেই কাজকে ফলো আপ করলো না, উনিও ছেড়ে দিলেন। তারপর তো রিটায়ার করার পর গেলেন বিশ্বভারতীতে, সেখানে কিন্তু ওনার অভিজ্ঞতা খুব ভালো ছিল না। কোনো কারণে বিশ্বভারতীর তখনকার যারা ছিলেন তারা একটু এই কে বিজ্ঞানী এসছে এরকম একটা ব্যাপার তাদের মনে ছিল। সেই সময় একটা ঘটনা ঘটে। একদিন আমাকে বললেন, জানিস নিলস বোরকে ওদের দেশবাসী তখন একটা কোম্পানি ছিল যারা বিয়ার তৈরি করত, তাদের একটা বিরাট কাসল ছিল। সেই কাসলটা দিয়ে দিলে ওর বিজ্ঞান গবেষণার জন্য, আমার দেশে আমাকে কেউ কিছু দিলে না। তারপর বললেন যে আমি টাকা জোগাড় করেছিলাম সুর ইন্ডাস্ট্রিজের কাছ থেকে, শান্তিনিকেতনে একটা নতুন ইনস্টিটিউট অফ সায়েন্স করবেন। বিশ্বভারতী রিজেক্ট করে দিল। তারপর তিনি তো জাতীয় অধ্যাপক হলেন। সেখানে বক্রেশ্বরের সেই হিলিয়াম, উনি শান্তিনিকেতনে থাকতে ওটা লক্ষ্য করেছিলেন, সেই ওখান থেকে হিলিয়াম এক্সট্রাকশন করা ইত্যাদি শুরু করলেন ডক্টর শ্যামাদাস চ্যাটার্জি, সিনিয়র সায়েন্টিস্ট। তারপর 1948 সালে তো আপনারা দেখলেন যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তৈরি করলেন, রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয় তাকে উৎসর্গ করা, এবং ভাষা চর্চাটা ওর কাছে একটা খুব প্রিয় জিনিস ছিল। রথীন্দ্রনাথ ঠাকুর একটা বিচিত্রা ক্লাব বলে তৈরি
সত্যেন্দ্রনাথ বোস যেতেন। ঠাকুরবাড়ির সঙ্গে প্রথম পরিচয় ওই সময় হয়। তারপরে প্রমথ চৌধুরী, তিনি সবুজ পত্র বলে একটা কাগজ বার করতেন এবং ওদের একটা আড্ডা ছিল, সেই আড্ডাতেও সত্যেন বোস হাজির থাকতেন, কিন্তু খুব একটা কিছু বলতেন না কোথাও। তারপরে পরিচয় বলে একটা কাগজপত্র বেরোতে আরম্ভ করলো, তাতে ওনার বন্ধু সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন, উনি ছিলেন, বিষ্ণু দে ছিলেন, আরো অনেকে নাম করা লোক। তখন পরিচয় ছিল আড্ডা। আড্ডা ব্যাপারটা অনেকেই বলে যে উনি তো ওই একটাই কাজ করলেন সারা জীবনে, আর কিছুই করলেন না, আড্ডা দিয়ে কাটিয়ে দিলেন। এটা একটা গল্প বলি আপনাদের, আমার পার্সোনাল অভিজ্ঞতা। সেটা হচ্ছে, আমরা যখন রিসার্চ শুরু করেছি, আমরাও একটা আড্ডা তৈরি করেছিলাম দরবারি বলে। তো বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম আমরা করতাম। তো একদিন আমাদের খুব হলো যে সত্যজিৎ রায়কে নিয়ে আসতে হবে। তা আমি তখন আমাদের উমা শেহানবিশকে খুব চিনতাম, উনি আমাকে খুব স্নেহ করতেন। আমি পাঠভবনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম, এখনো আছি এখন। তো উমাদিকে গিয়ে বললাম যে এরকম যদি একটু আপনি ব্যবস্থা করে দেন। বলে, মানিক, হ্যাঁ চলো চলো আমার সঙ্গে চলো বলে নিয়ে গেলেন মানিক বাবুর বাড়িতে। সেখানে লেক টেম্পল রোডে একটা লম্বা বাড়ি, আমরা উঠে গেলাম। তারপর তো ওই বিখ্যাত চেহারা, উনি ঢুকলেন ঘরে। একটু পরেই আমাকে বললেন, আপনাদের আড্ডাটা কোথায়? তা আমি ভয় পেয়ে বললাম যে না, আমরা আড্ডা মারি না। আরে না না, আড্ডা ছাড়া কিছু হয় না। তো এই যে আড্ডার যে ঐতিহ্যটা ওদের ছিল, সেইটাই সত্যেন বোস করতেন সব সময়। সকাল 6টা-7টা থেকে উনি ফিজিক্স ডিপার্টমেন্টে ঢুকে যেতেন, রাত্রি 10টা অবধি থাকতেন, খালি মাঝখানে 1-2 ঘন্টা লাঞ্চ খাওয়া ব্রেক হতো। আর সারাক্ষণ কেউ না কেউ ওর ঘরে গেছে, নয় সাহিত্য, নয় ইতিহাস, বিভিন্ন সায়েন্স, সবেতে উনি আলোচনা করে যাচ্ছেন। এই যে একটা ট্র্যাডিশন উনি গড়ে তোলার চেষ্টা করেছিলেন, এই দেশের পার্টিশনের পর সেটা একদম ভেঙে গেল। এটা উনি সাংঘাতিকভাবে মর্মাহত হয়েছিলেন। ওনার ফ্রেঞ্চ ভাষাতে একটা বিশেষ দখল ছিল। আমি দুটো ছোট গল্প বলবো, আপনাদের সময় আছে তো? আমি বেশি সময় নিচ্ছি না তো? আচ্ছা, একদিন ওর বাড়িতে গেছি দুপুরবেলা, লাঞ্চ, উনি তখন লাঞ্চ খেয়ে খালি গায়ে একটা লুঙ্গি পরে খাটের ওপর বসে আছেন। একটা কিছু পড়ছেন। তা আমি নক করলাম, বলে কে রে? আমি পার্থ। আয় বাবা আয়। বললে এখানে বস। পাশে মোড়াতে বসতে বললেন। বলে একটা বই পড়ছি, তোকে পড়ে শোনাই। বলে পড়তে শুরু করলেন। ওনার নিজের অনেকগুলো বেড়াল ছিল, আগে তাদের খাইয়ে তারপর উনি খেতেন। এইটাও একটা বেড়ালকে নিয়ে একটা ফিস্ট হচ্ছে। একটা কাঁচের টেবিলের ওপর নানান রকম সুস্বাদু খাবার এনে রাখা হচ্ছে, আর সেই টেবিলটার তলায় একটা বেড়াল বসে সেটা দেখছে। বেড়ালের মনে কি হচ্ছে এসব খাবার দেখে তার একটা ডেসক্রিপশন। মিনিট 5-6 উনি ইংরেজিতে এটা আমায় পড়ে শোনালেন। পড়ে শুনিয়ে বইটা পাশে রেখে বললেন, খাসা লিখেছে না রে? আমি হ্যাঁ স্যার। বলে বইটা তুললাম, তুলে খুলে তো আমি তাজ্জব, বইটা ফ্রেঞ্চে লেখা। আমি বলে ফেললাম যে স্যার এটা ফ্রেঞ্চে লেখা, আপনি এতক্ষণ ধরে পুরো ইংরেজিতে বললেন, একবার ফল্টার করলেন না। উনি একটু মুচকি হেসে বললেন, আমি ফ্রেঞ্চটা ভালোই জানি রে, লোকে বলে আমার উচ্চারণটাও ভালো। এমনই মানুষ ছিলেন। যেদিন আমার সঙ্গে প্রথম পরিচয়, সেটাও একটা বিস্ময়কর ব্যাপার, কাকতালীয়। আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি সত্যেন বোসকে আমি কোনোদিন দেখব। আমার সৌভাগ্য ছিল যে আমার বাবার কাকা ছিলেন কবি বিষ্ণু দে, আমাকে খুব ভালোবাসতেন। তো ওর ছেলে জিষ্ণু এবং 2 মেয়ে ইরা আর তারা,
এরা সত্যেন বোসকে জেঠু বলতেন। তা আমাকে তুমি জেঠুকে কোনোদিন দেখোনি, চল জেঠুর কাছে নিয়ে যাই। একদিন সকালবেলা বিষ্ণুদে, প্রণতিদি, জিষ্ণু এরা নিয়ে আমাকে ওই বিখ্যাত বাড়ি যে দেখলেন 22 নম্বর ঈশ্বর মিললেন, সেখানে নিয়ে গেলেন। দেখলাম সেই জগৎ বিখ্যাত সায়েন্টিস্ট বসে আছেন, ওর কাজ সম্বন্ধে তো আমরা সবাই জানি। অবাক হয়ে দেখলাম, প্রণাম করলাম। তারপর ওরা নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে, আমার একটু পরিচয় দিলেন, দিয়ে নিজেদের মধ্যে গল্প করে যাচ্ছে। হঠাৎ আমার দিকে ঘুরে বললেন, তুই আমার সঙ্গে কাজ করবি? আমি তখন প্রফেসর ত্রিলোচন প্রধানের কাছে কাজ করতে শুরু করেছি সাহা ইনস্টিটিউটে। ফর এ সেকেন্ড অর থ্রু আমি আমার মাথাটা ঝিমঝিম করে গেল, আমি কি করব। কিন্তু কেউ আমাকে ভেতর থেকে বললো এর উত্তর না হতে পারে না, হ্যাঁ বলো। আমি হ্যাঁ বলে দিলাম। 3-4 দিনের মধ্যে উনি আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন, জুনিয়র সায়েন্টিস্ট ন্যাশনাল প্রফেসর স্কিম। তখন তো আমি দৌড়ালাম প্রফেসর প্রধানের কাছে যে স্যার এরকম একটা ব্যাপার হয়ে গেছে, কি করব। বলে, হোয়াট, প্রফেসর বোস হ্যাজ আস্কড ইউ টু ওয়ার্ক উইথ হিম, জাস্ট গো, ইটস নো কোয়েশ্চেন। এই আমার শুরু হলো, আমার জীবনের মোড়টা ঘুরে গেল সম্পূর্ণ। আরেকটা গল্প বলি। ডক্টর বিপি অধিকারী, তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন। তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তো প্রফেসর বোস তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন, আর ওকে কেনা চেনে। একদিন আমার সঙ্গে দেখা হয়, বলে, এই যে ডক্টর ঘোষ, আপনাকে একটা গল্প বলি। আমি 1954 সালে বোধহয় না 55 এরকম একটা সালে প্যারিসে গেছি। কি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ আপনার মাস্টারমশাই একটা রোড সাইড কাফেতে একটা বেড়ে পড়ে, পাশে একটা টেবিলে অনেক বই আর একটা কারাফ অফ রেড ওয়াইন, উনি একটা বই পড়ছেন। তো গিয়ে উনি বলেছেন যে স্যার, বলে, আরে তুই এসছিস, আরে বস বস, জানিস তো আমি প্যারিসে এলেই এখানে লেটেস্ট যা কিছু লিটারেচার বেরিয়েছে পড়ে ফেলি। এই হচ্ছে সত্যেন বোস। আরেকটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওকে আমি দেখেছি ওর বাড়িতে। সুনীতিবাবু বোধহয় একই ক্লাসে ছিলেন বা 1 বছর সিনিয়র ছিলেন, বলতে পারছি না। আপনারা সবাই জানেন ওনার সেই বিখ্যাত বই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। সে বইটার একটা খসড়া লিখে উনি সত্যেন তুমি একটু দেখো তো। তো এমন এমন কমেন্ট করেছিলেন, আপনারা এখনো সেই বই খুলে ইন্ট্রোডাকশনটা যদি পড়েন দেখতে পাবেন। উনি লিখছেন যে সত্যেন বোসের ওই কমেন্টগুলো পড়ে অনেক জায়গায় আমি রিভাইজ করেছি এবং তাতে বইটা আরো উন্নততর হয়েছে। লিঙ্গুইস্টিক্সের বইতে সত্যেন্দ্রনাথ বোস কমেন্ট করছেন। কার কাজ? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আরেকটা গল্প বলি। ওনার আরেকজন খুব প্রিয় বন্ধু ছিলেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। আপনারা নিশ্চয়ই ধৈর্যটি বাবুর নাম শুনে থাকবেন। তো ওরা একসঙ্গে পড়তেন। তো MA পরীক্ষার আগে ধৈর্যটি বাবু টেম্পোরারিলি একটু ব্লাইন্ডনেস হয়েছিল, চোখে দেখতে পেতেন না। তখন সত্যেন বোস বলতেন, তুই আমার কাছে আয়, আমি তোকে মুখে মুখে বলে যাব, তুই শোন। এইভাবে উনি প্রাচ্যের ইতিহাসটা পড়লেন এবং পরীক্ষায় সাংঘাতিক নম্বর পেলেন। তারপর ওনার যে টিচার, হিস্ট্রির টিচার, ওকে ডেকে বললেন যে ধৈর্যটি, তুমি তো আমার ক্লাসে প্রায় কোনোদিন আসোই নি, এত ভালো কি করে লিখলে? বলছে, স্যার আমার এরকম হয়েছিল, চোখে দেখতে পেতাম না, সত্যেন পড়িয়েছে। মাস্টারমশাইয়ের কমেন্টটা শুনুন, তাই বলো। অর্থাৎ তখন ছাত্র অবস্থাতেই ওনার কি সাংঘাতিক একটা কি বলবো, হি হ্যাড অলরেডি বিকাম এ লেজেন্ড ছাত্র অবস্থায়। এবারও দেশপ্রেম সম্বন্ধে একটা গল্প বলি।
এটা সুনীতি চ্যাটার্য লিখে গেছেন। অবনীনাথ মুখার্জি বলে একজন রেভলিউশন সংগ্রামী ছিলেন। এরা দেশকে কি করে সশস্ত্র সংগ্রামে করবেন সেই নিয়ে কাজ করতেন। তো তখন সুনীতিবাবু তাকে বললেন যে এখন তুমি ভারতবর্ষে আসার চেষ্টা করো না, এখন গান্ধী মহারাজ এসে গেছেন, সব অন্যরকম পাল্টে গেছে, এখন তুমি এখানে খুব একটা কিছু পাবে না, সাহায্য পাবে না। কিন্তু উনি সে কথা না শুনে এসে হাজির হলেন এবং সুনীতিবাবুর কাছে গেলেন, গিয়ে বললেন এই অনুশীলন সমিতির লোকেদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন। উনি তো কাউকে চেনেন না। তুমি বলেন না, একজনকে আমি চিনি যে চেনে, সে সত্যেন, চলো সত্যেনের কাছে। এবং নিয়ে গেলেন এবং সত্যেন বোস অনুশীলন সমিতির অনেককেই চিনতেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এরপরে নেক্সট অবনী বাবু ঢাকায় গিয়ে উপস্থিত, সেখানে কোনো বন্ধু ওকে বিট্রে করে, তখন পুলিশ ধরতে আসে। সেই সময় সত্যেন্দ্রনাথ বোস ও ছবি তুলে পাসপোর্টের ব্যবহার করে ওকে পাচার করে দেন। থার্ড হচ্ছে উনি যখন 1924 সালে প্যারিসে গেলেন, সেখানে অবনী হাজির। ইতিমধ্যে একটা ওদের প্ল্যান হয়েছে, এটা সুনীতিবাবু করেছেন, যে অবনী বাবুর ভাইরা ওকে কিছু টাকা পাঠাবেন, 300 টাকা তখনকার কালে। কি করে যাবে ওটা, মানে ওরা তো সব রেভলিউশনারি, টাকা পাঠাবে কি করে? সুনীতিবাবু একটা ফন্দি কষলেন, বলেন ঠিক আছে আমি টাকাটা পাঠাচ্ছি, আমি সত্যেনকে টাকাটা পাঠাবো। সত্যেনকে আগে থেকে বলা আছে যে আমি এই 300 টাকা পাঠাচ্ছি আমার সংস্কৃত বই কেনবার জন্য, এটা দেখেই সত্যেন বুঝতে পারবে কি এবং আসল লোককে টাকাটা দিয়ে দেবে, এবং সেটাই হয়েছিল। আমার কি আর সময় আছে? আর দু একটা গল্প বলার, না শেষ করে দেবো? শৈলেন ঘোষ, যাকে নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি শুরু হয়েছিল, তিনি হার্ভার্ডে পড়তে যাবেন, এমন সময় খবর পেল পুলিশ যে উনি এইসব সশস্ত্র সংগ্রামের সঙ্গে আছেন, তাকে ধরতে এলো। উনি পালিয়ে গেলেন, শোনা যায় সত্যেন বোসের সাহায্যে। তারপর বহুকাল আমেরিকায় ছিলেন, সেখানে একজন আমেরিকান স্ত্রীও হয়েছিল ওর। পরে ঢাকায় ফিরে আসেন। ঢাকায় ফিরে আসার পর সত্যেন বোস ওকে জগন্নাথ কলেজে একটা চাকরি করে দেন। সেই সময় ওনার স্ত্রীর, আমেরিকান ভদ্রমহিলার, একটা দুরারোগ্য ব্যাধি হয়, যেখানে এমেটিনটা দরকার ছিল ট্রিটমেন্টের জন্য, কিন্তু তখন এখানে এমেটিন পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় মহাযুদ্ধ, কোথাও থেকে কিছু আসছে না। সত্যেন বোস ল্যাবরেটরিতে ঢুকে গেলেন, এমেটিন এক্সট্রাক্ট করলেন, করে ওকে খাইয়ে সারিয়ে দিলেন। ফাইনাল গল্প না, ফাইনাল গল্প না, একটা ছোট বলি। একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল, একবার ঢাকায় গিয়েছিলাম, তখন মুসলিম ভদ্রলোক, ফিজিক্স পড়তেন, সত্যেন বোসের ছাত্র ছিলেন, কেদারেশ্বর বাবুর ছাত্র ছিলেন, এক্স রে ক্রিস্টোগ্রাফি পড়তেন। আমার সঙ্গে যখন দেখা, অন্ধ হয়ে গেছেন। আমি বললেন, আপনার মাস্টারমশাই আমার জীবন বাঁচিয়ে দিয়েছেন, শুনুন। একদিন রোববার উনি জগন্নাথ হলে ওখানে গিয়ে এক্স রে মেশিন চালিয়েছেন, তখনকার কালে অনেকক্ষণ করে এক্সপোজার দিতে হতো, তো এক্স রে মেশিন চালিয়ে উনি পড়াশোনা করছেন। হঠাৎ বললেন, আপনার মাস্টারমশাই আর কেদারেশ্বর বাবু ঢুকলেন, এখানে কি হচ্ছে? বলে উনি থতমত খেয়ে গেছেন। একজন ছাত্র, সে রোববার দিন কাজ করছে, তাতে রেগে যাবার কি আছে? বন্ধ করো। আপনার জানতেন তো উনি যেভাবে বলতেন, আমি তো ভয় টয় পেয়ে সব বন্ধ করলাম, করে আমাকে নিয়ে দুজন বেরিয়ে গেলেন। দুজন দুপাশে, আমি মাঝখানে, আর ওরা নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছেন না। বলে আমি বুঝতেই পারছি না যে আমার ভুলটা কোথায় হলো। মানে কিছুক্ষণ পরে যখন ওনার হস্টেলের কাছাকাছি এসেছি, তখন আমি বুঝতে পেরেছি কি ব্যাপার, হিন্দু মুসলিম রায়ট লেগে গেছে। খবর গেছে সত্যেন বোসের কাছে যে জগন্নাথ হলে উনি রয়েছেন, ওটা হচ্ছে হিন্দুদের আড্ডা, কি হবে কি হবে দরকার নেই, ওকে সেফ কন্ডাক্ট দিয়ে দাও। সত্যেন বোস এসে ওকে সরিয়ে দিয়ে নিয়ে চলে গেলেন।
এবার আমার একটা পার্সোনাল বলি, একদিন আমাকে ফোন করেছেন, মনে বলছেন, ওরে পারতো তোর বাবাকে বল একটু গাড়িটা পাঠিয়ে দিতে, তোদের পাড়ায় যাব। তা আমি বললাম স্যার ধরুন, বলে আমার বাবার বাড়িতেই অফিস ছিল, বাবাকে বললাম যে সত্যেন বোস ফোন করছেন, গাড়িছেন। বলে তুমি কি বললে? আমি বললাম ধরতে বলেছি। সত্যেন বোস ফোন করেছে, তুমি ধরতে বলে, যাও এক্ষুনি যাও। তা আমি তো গাড়ি নিয়ে গেলাম, আমার সঙ্গে বন্ধুও গেলেন। উনি এলেন আমাদের পাড়ায়, লেক রোডে একটা বাড়িতে নামলেন, নেমে বলে এবার তোরা পালা, এই ধরনের অনেক ল্যাঙ্গুয়েজটা ছিল, এবার তোরা পালা, ঠিক 1 ঘন্টা পরে আসিস। আমরা 1 ঘন্টা পরে ঠিক ফিরে এলাম, দেখলাম উনি সিঁড়ি দিয়ে নামছেন, এক্স্যাক্টলি 1 ঘন্টা। বসলেন আমার পাশে, বললে এবার আমায় সদানন্দ রোডে নিয়েছ। তা আমি গিয়ে রাসবেরি অ্যাভিনিউ দিয়ে সদানন্দ রোডে ঢুকলাম। আমায় বলছেন আমার নিশানা কি বলতো? আমি কি করে বলবো? বলে বাঁদিকে একটা সন্দেশের দোকান। গিয়ে দেখলাম একটা সন্দেশের দোকান, বাঁদিকে মেকলাম। এখানে উনি কোনো একজন বন্ধুর বাড়ি যাবেন, কিন্তু খুঁজে পেলেন না। বলেন গাড়িটা ঘোরা। ঘুরিয়ে আমি বসে আছি, উনি আমার পাশে বসে আছেন, আমার দিকে তাকিয়ে বলছেন অবভিয়াস ইনফারেন্স কি বলতো? হকচকিয়ে গেছি, আমি কি বলবো? বললেন আরেকটা সন্দেশের দোকান আছে। ঠিক তাই হলো, আবার সদানন্দ রোডে ফিরে এসে বাঁদিকে বেয়ে কিছুক্ষণ গিয়ে আরেকটা সন্দেশের দোকান, আবার বাঁয়ে বেঁকলাম, সেখানে উনি বাড়িটা পেলেন। পরে বললেন এবার তোরা পালা। তা আমি তখন নেতারহাটে যাব বলে প্ল্যান করেছি। বলে স্যার কয়েকদিন যদি ছুটি দেন, বলে যা নেতারহাটটা ঘুরে আয়, কিন্তু যাবার পথে লোহার ডাঙা বলে একটা জায়গা পাবি, ওইখান থেকে পক্ষী কিনে নিবি, তারপর আর পক্ষী পাবি না, মানে চিকেন। ফ্যাক্ট হচ্ছে আমরা যখন যাচ্ছি লোহার ডাঙার কাছে আসছি, তখন দেখি দুদিক থেকে গ্রামের লোকে মুরগি এরম করে ধরে ছুটে আসছে গাড়ির দিকে। সর্বনাশ, এই জগৎ বিখ্যাত বিজ্ঞানী সেই এইটাও জানতেন। নমস্কার।